মাতা কি কুমাকুদের চামড়া কুমাকুদের চামড়া। কোন দাবিতে মিছিল হয়েছে সেটা যদি স্পষ্ট না হয় তাহলে সেই মিছিলের কি গুরুত্ব আছে? ভারতীয় জনতা পার্টি তারা মিছিল করতেই পারেন, যে কোনো রাজনৈতিক দল মিছিল করতে পারে। সেই মিছিলের স্লোগান কি, মিছিলের দাবি কি, সেটা যদি স্পষ্ট না হয় তাহলে সেই মিছিলের কোনো মর্মার্থ থাকে না। সাংবাদিকরা মার খেলেন, তার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে কালকে বোধহয় প্রতিবাদ হয়েছিল কিছু। ভারতীয় জনতা পার্টির সাংবাদিকরা মার খাওয়ার পর প্রতিবাদ করবেন, আর সিদ্দিক কাপ্পানের নামটা আমরা ভুলে যাব। ভারতীয় জনতা পার্টি সাংবাদিকরা মার খাওয়ার পর প্রতিবাদ করবেন, আর গোটা দেশ জুড়ে আমরা গত 14 সাল থেকে যে পরিমাণ, যে সংখ্যক সাংবাদিকরা নিরপেক্ষ স্বতন্ত্র সাংবাদিকতা করার জন্য যারা কোথাও নিখোঁজ হয়েছেন, কোথাও খুন হয়েছেন, তাদের কথা ভুলে যাব। ভারতীয় জনতা পার্টির সাংবাদিকদের পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন, আর পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া গত কয়েকদিনে সাধারণ সমাজ মাধ্যমে কমেন্ট করে জেলে যাওয়া, আইন অমান্য করে সরকারি সিদ্ধান্ত বিভিন্ন জনের, এগুলোকে আমরা ইগনোর করবো, এটা হতে পারে না। আর যেই সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে বলুন না কেন, ভারতীয় জনতা পার্টি এবং তাদের সহযোগীদের সাংবাদিক স্বাধীনতার উপর বক্তব্য রাখার নৈতিক অধিকার নেই। আপনারা আন্তর্জাতিক স্তরে যদি ইন্টারন্যাশনাল প্রেস ইন্ডেক্স দেখেন, ফ্রিডম অফ স্পিচ ইন্ডেক্স, প্রেসের ইন্ডেক্স, ভারতের স্থান কোন জায়গায় গেছে বিজেপির আমলে আপনারা নিজেরাই সেটা দেখতে পাবেন। তার থেকেই পরিষ্কার হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে দাবি তুলছে সেই দাবিটা সঙ্গত দাবি কি সঙ্গত দাবি নয়। এই দাবি কোনোদিন সঙ্গত হতে পারে না। বিজেপি সংবাদ মাধ্যম, তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার যে নীতি, সে নীতিকে তারা সমর্থন করেন। আমরা তো দেখেছি বিজেপির আমলে বিভিন্ন ধরনের সংবাদপত্র কেনা বেচা, তার মালিকানা হাতবদল এমনভাবে হয়েছে, চ্যানেলের হাতবদল এমনভাবে হয়েছে। আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দেবো একজন সাংবাদিকের কথা, যার কথা হয়তো আজকে দাঁড়িয়ে ভারতের এই বিজেপিপন্থী মানুষরা, বিজেপিপন্থী সাংবাদিকরা ভুলে গেছেন হয়তো। তিনিও সাংবাদিক, তার নাম পরঞ্জয় গুহঠাকুরতা। তাকে জিজ্ঞেস করলে উনি বলবেন যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির মতন একটা একাডেমিক জার্নাল, সেখানকার এডিটোরিয়াল বোর্ড, সেখান থেকে পরঞ্জয় বাবুকে কেন সরানো হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আর যেই বলুক না কেন, ভারতীয় জনতা পার্টির মুখে এই কথা মানায় না। যে সংবাদ মাধ্যমের উপরে যে মানুষের এই আক্রোশ আমরা দিন দিন বাড়ছে, এবং ভারতবর্ষের সাংবাদিকের র্যাঙ্ক হচ্ছে 180-র মধ্যে 157, এটা কেন হচ্ছে? প্রথম কথা আমি বলবো যে এই ধরনের আক্রমণ সর্বত্র কমা উচিত। সাংবাদিকদের ক্ষেত্রে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে তো কমা উচিত বটেই। এ ধরনের কাজ উচিত নয়, কিন্তু সেটা যেভাবে প্রজেকশন হচ্ছে, চূড়ান্ত অ্যান্টি কমিউনিস্ট একটা প্যারানোইয়া থেকে আজকে তাকে প্রচার করা হচ্ছে এমনভাবে যে ওদিনের মিছিলটা বোধহয় যারা করেছিলেন তারা সকলে সন্ত্রাসবাদী, যারা মিছিলে এসেছিলেন তারা প্রত্যেকে দেশবিরোধী। কারণ আপনারা শুনেছেন গতকাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উজ্জ্বল সিনহা, উজ্জ্বল ভূঁইয়া তিনিও বলেছেন যে বিরোধিতা, সাধারণভাবে দলের বিরোধিতা, সরকারের বিরোধিতাকে দেশ বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি ইজ বিং ইকুয়েটেড উইথ আদার সিকিউরিটি ইন্টারেস্ট। ইন্টারনাল সিকিউরিটির সাথে ন্যাশনাল সিকিউরিটিকে গোলানো হচ্ছে, এবং সবটা করা হচ্ছে বিজেপি আরএসএস এর কমিউনিস্ট বিরোধী উগ্র অবস্থান থেকে। ফলে তাদের এই যে সিদ্ধান্তগুলি, তাকে আজকে আমরা নতুন করে দেখছি না, এটা স্বাভাবিকভাবেই তারা তৈরি করছেন গোয়েবেলসীয় কায়দা।
যে একটা মিথ্যেকে বারবার বারবার করে বলো, তাহলে যদি দেখা যায় যে বর্তমান সরকার কতটা সংবাদপত্র স্বাধীনতার পক্ষে কথা বলে। এবার সাংবাদিকদের উপরে আক্রমণ, সাংবাদিকদেরকে আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে মনে করেন? দেখুন, সাংবাদিকদের উপর আক্রমণ, যে সমস্ত সাংবাদিকরা সংবাদপত্র সংগ্রহ করেন তাদের পেশাগত অধিকার, তাদের অধিকার যাতে সুরক্ষিত হয় আমাদের নাগরিকদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমি প্রথমেই বলেছি যে বিচ্ছিন্নভাবে ঘটনাটি আমরা দেখেছি সেদিনকে, ঘটনাটি নিন্দনীয়, চূড়ান্তভাবে নিন্দনীয়। কিন্তু যে ঘটনাকে আমরা নিন্দা করছি না সেটা হচ্ছে পুলিশের অত্যাচার। পুলিশ সেদিনকে যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, এটা দেখাচ্ছে যে পুলিশ তাদের যে আইনত যে এখতিয়ার তাকে লঙ্ঘন করেছেন। এবং আমি আমার কথা বলছি না, গতকাল পর্যন্ত যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে এত কথা হচ্ছিল, সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে কি বলেছেন আপনারা খোঁজ নিন। শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ কোন কোন সময়ে স্বীকৃত হতে পারে, মুখ্যমন্ত্রী জবাব দিন। শুধু শুধু যে আইন এখনো পর্যন্ত দিনের আলো দেখলো না, সেই আইনের নাম নিয়ে লোককে চমকানো ছেড়ে একটু কাজের কাজ করুন। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় নন। যে গুন্ডা আইনকে নিয়ে উনি বারবার চমকাচ্ছেন, সেই গুন্ডা আইনের যে গুন্ডা ডেফিনেশন যে আইনটাতে আছে, সেই আইনটা নিয়ে উনি চমকে যাচ্ছেন, কিন্তু আইনটা কেউ কোথাও খুঁজে পাচ্ছেন না। আমি জানি না আইনটা নোটিফাই হয়েছে কিনা, এখন তো প্রশ্নই জাগছে। এখন তাহলে বুঝতে হবে আইদার উনি মমতা বন্দ্যোপাধ্যায় পদাঙ্ক অনুসরণ করছেন আজে বাজে কথা বলে, অথবা আমায় বুঝতে হবে এটা উনি সম্পূর্ণভাবে ঘটনাটিকে অন্যদিকে চালিত করতে চাইছেন। আমি মানুষকে বলবো, সংবাদ মাধ্যমের বন্ধুদেরকেও বলবো, আপনাদের ইন্ট্রোস্পেকশন আপনাদের হাতে নেই। একটি প্রতিষ্ঠিত সংবাদপত্র বা চ্যানেলের কোনো সাংবাদিকের পক্ষে সেই সংবাদপত্রের সম্পাদকীয় দৃষ্টিকোণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। কারণ আমাদের দেশে স্বাধীন সত্তায় থাকা সাংবাদিকদের বড় অভাব, সংবাদপত্রের অভাব। এরা প্রত্যেকেই বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমি বলবো যে আজকে যদি দেখেন, যে কোনো ইলেকট্রনিক চ্যানেল দেখুন, যে কোনো প্রিন্ট মিডিয়া দেখুন, তাদের নিয়ন্ত্রণ শেয়ার কাদের সঙ্গে আছে এবং কটা নির্দিষ্ট পুঁজিপতি শ্রেণী তাদেরকে নিয়ন্ত্রণ করেন, কারা, হু আর দে। আদানি আম্বানি হতে পারে। ওই জন্য পরঞ্জয় বাবুর নামটা আমি নিলাম আপনাদের কাছে। পরঞ্জয় বাবুকে জিজ্ঞাসা করলে আপনারা আরো বিস্তারিত পাবেন যে কিভাবে স্বাধীন সংবাদ মাধ্যমের উপর এই ভারতীয় জনতা পার্টি 14 সাল থেকে আক্রমণ নামিয়ে এসছে। ওদের বিভিন্ন অস্ত্র থাকে, বিভিন্ন সময় ডিফামেশন, পরপর পরপর নোটিশ, ডিফামেশন নোটিশ। গুজরাটে করেছেন, সামান্য আদানিদের অ্যাক্টিভিটি নিয়ে খবর করবার জন্য দি ওয়্যারের বিরুদ্ধে ডিফামেশন মামলা পর্যন্ত রুজু করা হয়েছিল। সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন থেকে সেই সময় ইনজাংশন জারি করা হয়েছিল এবং আনফর্চুনেট পার্ট, সেই কাজটার জন্য, যদিও তিনি তখনও সলিসিটর জেনারেল হননি, তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা সাহেব, তিনি ব্যক্তিগত একজন মক্কেলের জন্য দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবেও মামলা মুভ করতে গিয়েছিলেন গুজরাটের ট্রায়াল কোর্টে, কারণ ব্যক্তিগত মক্কেলের নাম ছিল আদানি।